ডেথ অর অ্যালাইভ লেখিকা প্রিয়াঙ্কা হাওলাদার শেষ পর্ব। সন্ধ্যা নেমে এসেছে, চারিদিকে অন্ধকার ছড়িয়ে পড়ছে, আর সেই অন্ধকার ইসাবেলার জীবনে বেড়ে উঠেছে। ড্যানিয়েলের নিঠুর দেহটা সামনে বসে পাগলের মতো কান্নায় ভেঙে পড়েছে ইসাবেলা। বারবার তাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চিৎকার করে বলছে, প্লিজ উঠুন ড্যানিয়েল, প্লিজ। আপনি আমাকে এভাবে একা ছেড়ে চলে যেতে পারেন না। আমি তো আপনাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি, কিন্তু আপনি তো আমাকে সেটা বলবার সুযোগটুকু দিলেন না। তার আগে চলে গেলেন এই পৃথিবী ছেড়ে। আপনার ভুলের জন্য আমি তো আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, তবুও আপনি কেন বলবার সুযোগও দিলেন না? আমি তো আপনাকে ভালোবাসি নিজের হৃদয়ের স্পন্দন থেকে। এই শুনুন না, আপনি আমাকে এভাবে একা ফেলে কোথাও যেতে পারবেন না। আপনি চলে গেলে আমার কি হবে? আমাদের বেবিটির কি হবে? ও তো বাবা হারিয়ে ফেলবে। প্লিজ ওর জন্য হলেও ফিরে আসুন না, অন্তত একবার। প্লিজ শুনুন আমাকে, শুনেন না? ইসাবেলার আর্তনাদ যেন চারপাশের বাতাসকেও ভারী করে দিল। শূন্যতায় কেঁদে কেঁদে শব্দগুলো ঘুরে ফিরে এসে তার নিজের কানে গেঁথে লাগলো। সে আর নিজেকে ধরতে পারেনি। বুকটা চেঁচিয়ে ওঠার সঙ্গে সঙ্গে সমস্ত শক্তি ঝরে পড়ল। ধীরে ধীরে হাঁটু ভেঙে মাটির উপর লুটিয়ে পড়ল। কাদা চেহারা মাটিতে মিশে গেল, চোখের পাতা নেমে গেল, আর অল্পক্ষণের মধ্যেই জ্ঞান হারিয়ে অচেতন অবস্থায় ঢলে পড়ল। এতক্ষণ সমস্ত খবর পৌঁছে গিয়েছিল ওয়াসফানের কানে। সে ছুটে আসে, কিন্তু এসে দেখে তখন আর কিছু করার নেই। দৃশ্যটা তার চোখের সামনে, মাটিতে অচেতন ইসাবেলা আর তার কোলের উপর নিথর ড্যানিয়েলের দেহ। মুহূর্তে ওয়াসফান থমকে যায়, বুকের ভেতরটা যেন হাহাকার করে ওঠে। সে দ্রুত এগিয়ে গিয়ে ইসাবেলার অচেতন দেহটাকে নিজের বাহুতে তুলে নেয়। চোখে এক অদ্ভুত যন্ত্রণা খেলে যায়। ঠান্ডা গলায় কিন্তু কঠিন আদেশের সুরে আয়রাকে বলে, ড্যানিয়েলের দেহটা তুলে নাও। এরপর কোনো রকম কথা না বাড়িয়ে নিস্তব্ধ ভারী পরিবেশে তারা রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়। বাতাস যেন মৃত্যুর শীতলতায় ভেসে বেড়াতে থাকে। দুদিন পর 2 দিন কেটে গেল, কিন্তু ইসাবেলার সঙ্গে করে শান্তি এখনো ফিরল না। ড্যানিয়েলকে হারানোর পর থেকেই সে যেন অচল অবস্থা, কথা নেই, হাসি নেই। সারাবেলা তার চেতনায় ড্যানিয়েলের ছবি ভাসে। মাঝে মাঝে অবচেতনভাবে পেটে হাত বুলাতে বুলাতেই সে তার ছোট্ট বেবির সঙ্গে নীরব কথাবার্তা করে। ড্যানিয়েলের স্মৃতি যখন গভীরভাবে তার কাছে আছড়ে পড়ে, তখনই সে কেঁদে কেঁদে পাগলের মতো বেহাল হয়ে যায়। খাওয়া দাওয়া ঠিকমতো হয় না। অর্ষা ও ওয়াসফান যতটা সম্ভব জোর করে খাবার খাওয়ান, তবু 2টি রাত কেটে যাওয়াটাই যেন এক অপূরণীয় চেষ্টা। এই টানাপোড়েন শরীরকে ভেঙে দিয়েছে। প্রতিটি নিঃশ্বাসে ক্লান্তি, প্রতিটি সন্ধ্যায় ক্ষুধার পিছু টলাটানি। তবুও ইসাবেলা নিজের উপর কড়া বলেছে, ড্যানিয়েলের শেষ চাওয়া পূরণ করতে হবে। বাচ্চাটার জন্যই যদি না হয়, নিজের জন্য নয়। ও নিজেকে কঠোর করে রাখার চেষ্টা করে, যেন কোনোভাবে ভাঙা অংশগুলো সংযোজিত থাকা যায়। কিন্তু যখন শ্রান্ত স্মৃতির আনাগোনা আঘাত করে, তখন হাজার অনুশ্রমী অকার্যকর। মনটা আটকে পড়ে, কষ্ট ছাড়া আর কিছুই মেলে না। ইসাবেলা উঠেই রুম থেকে নিচে নামার চেষ্টা করলো। একটু বেখালি হওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎই পা হোঁচট খায়। সঙ্গে সঙ্গে এসে গিয়ে সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তার শরীরে রক্তক্ষরণ শুরু হয়। ব্যথায় সে চিৎকার করে ওঠে। চিৎকারের শব্দে সিঁড়ির সামনে মুহূর্তেই জমে গেল রাজ্যের সবাই। ওয়াসফান, অর্ষা, দাসীরা সকলেই ছুটে এলো। কিন্তু সেই দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। কয়েক মুহূর্ত পেরোতে লাগলো। কি হয়েছে, এটা কিভাবে হলো বোঝার বাইরে। ইসাবেলা মেঝেতে পেট ধরে কাতরাচ্ছে। ওর ব্যথা দেখে অর্ষার 2 চোখে অঝরে পানি গড়িয়ে পড়ে। পাশেই দাঁড়িয়ে থাকা ওয়াসফান বোনের এমন কষ্ট দেখতে পেয়ে প্রথমে নিশ্চুপ, তারপর এক মুহূর্তও না দেরি করে ছুটে এসে ইসাবেলাকে কোলে তুলে নিতে চাইল। ভাঙা কণ্ঠে সে বলল, কিছু হবে না তোর, আমি তোর কিছুই হতে দেব না। তোর ভাই তোর পাশে আছে তো, দেখে নিস, আমি তোকে কিছু হতে দেব না। ঠিক বাঁচিয়ে নেব আমি তোকে, ভয় পাস না, ভাই আছে তো। তোর ভাই আছে তোর পাশে, ভয় পাস না, কিচ্ছু হবে না। তোর শান্ত পিচ্ছি হতে দেব না, দেখে নিস, আমি ঠিক সুস্থ করে তুলব তোকে। অন্যদিকে অর্ষা অঝরে কাঁদছে। ঘরটা একেবারে আবেগে ভেসে উঠল। ইসাবেলা বুঝতে পারে এভাবে মাটিতে পড়াতেই তার মিসক্যারেজ হয়ে গিয়েছে। পেটে প্রচণ্ড ব্যথা করছে, তবুও সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। তাই সে ওয়াসফানকে নিজেকে তুলতে না দিয়ে তার হাত ধরে তারপর ধীরে ধীরে বলে ওঠে, প্লিজ দা, আমার একটা কথা শোনো, অন্তত আমার শেষ চাওয়া হিসেবে। দেখো, ড্যানিয়েলের শেষ চাওয়া ছিল আমি যেন ওর বেবিটাকে আজীবন আগলে রাখি নিজের কাছে। আমি তো সেটা পারলাম না।
পারলাম না ওর শেষ স্মৃতিটাকে নিজের কাছে আগলে রাখতে, পারলাম না ওর শেষ কথার মর্যাদা রাখতে, তাহলে এই জীবন থেকেই বা আর কি করার? আমি নিজের ভালোবাসার মানুষটাকে হারিয়েছি, আর এখন যার জন্য আমি বেঁচে থাকতাম, ভালোবাসার চিহ্ন, সেও তো এখন আমার কাছ থেকে হারিয়ে গেল। এখন আর আমার বেঁচে থাকার কোনো মানেই হয় না। এই জীবন থাকার চেয়ে ভালো মরে গিয়ে শান্তির ঘুম ঘুমানো। তাই প্লিজ তুই আমাকে বাঁচানোর চেষ্টা করিস না। দা, আমার অনুরোধ তোর কাছে, প্লিজ আমাকে এরকম মৃত্যুর পথে ছেড়ে দে। আমি খুশি খুশি এটাই গ্রহণ করতে চাই। প্লিজ আমাকে বাঁচিয়ে তুলিস না, আমি চাই না বাঁচতে। ওয়াসফান ইসাবেলাকে ধমকি দিয়ে বলে, কি বলছিস তুই এসব? পাগল হয়ে গিয়েছিস তুই? ভুল করেও যদি আরেকবার মৃত্যুর নাম নিজের মুখে আনিস, আমি কিন্তু তোকে খুব বকবো, খুব রাগ করবো তোর উপর। কিচ্ছু হবে না তোর, ঠিক হয়ে যাবি তুই, দেখে নিস। আর তোর বেবিটাও, ওর কিছু হবে না, দেখিস আল্লাহ ওকে ঠিকই বাঁচিয়ে দেবে। তবুও তুই এসব পাগলামো কথা বলিস না। আর এখন কথা বলার সময় নেই, জলদি যেতে হবে, নয়তো তোকে বাঁচাতে মুশকিল হয়ে পড়বে। ইসাবেলা কাঁপতে কাঁপতে ওয়াসফানের হাত ধরে চেয়ে দেখে ওয়াসফানের দিকে, আর অনুরোধ করে ফিসফিস করে বলল, প্লিজ দা, প্লিজ আমার কথাটা শোন। দেখ, ডানিয়েল আমাকে রেখে চলে গেছে, এখন এই বেবিটাও আমাকে রেখে চলে যাবে। আমি আর এই দুনিয়ায় বেঁচে কি করব? যদি বেঁচে থাকলেও আমি তো নিজের জীবনই নিজেই নিয়ে নেব। আমি বাঁচতেও চাই না। আল্লাহ তাআলার ইচ্ছাতেই মরে যাওয়া যদি ভালো হয়, তাহলে প্লিজ তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করো না। আমি মরে গেলেই তো আমার সন্তান আমার স্বামীর কাছে যাব। প্লিজ দা, শান্তিতে আমাকে একটু মরতে ছেড়ে দাও। আমি শান্তি পেতে চাই, শান্তিতে মৃত্যুগ্রহণ করতে চাই। ওয়াসফান থমকে দাঁড়ায়, মুখ খুলতে চাইলেও ঠোঁটজোড়া কাঁপছে। সে চুপ করে ইসাবেলার দেহটাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। পাশে দাঁড়িয়ে থাকা অর্ষা বারবার ফুঁপিয়ে কেঁদে কেঁদে বলছে, প্লিজ ওকে বাঁচান, নিয়ে যান ওকে, হাসপাতালে নিয়ে যান। প্লিজ ওয়াসফান, ইসাবেলার কথা শুনবেন না। কিন্তু এই মুহূর্তে যেন ওয়াসফান কিছুই শুনতে পারে না। সবাই স্তব্ধ, তার সামনে শুধু ইসাবেলার মায়ামাখা মুখটার। ইসাবেলা ধীরে ধীরে নিঃশব্দে তার শেষ নিঃশ্বাস ছাড়ে। হাতটা ঢলে যায়, হৃদস্পন্দন থেমে আসে। তার চোখ দুটো বড় হয়ে যেন শেষবারের জন্য ওয়াসফানের দিকে তাকিয়ে আছে। এক মুহূর্তে সবকিছু থমকে যায়। ওয়াসফানের কণ্ঠে কোনো শব্দ বেরোয় না। সে কেবল নীরবে হাত বাড়ায় এবং ইসাবেলার ভেজা হয়ে থাকা, ফুলে থাকা চোখ দুটো ভ্রমে ভ্রমে নামিয়ে এনে ম্লান পলকগুলো আলতো করে বন্ধ করে দেয়। ঘরটা ভরে ওঠে সেই নিঃশব্দ শূন্যতায়। মানুষের শ্বাসচাপ কমে আসে। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে না, শুধু ওয়াসফানের চেপে থাকা কষ্ট আর ইসাবেলা নিঃশব্দ বিদায়। সেই দুইটি জিনিসই এখন স্থির হয়ে যায়। ওয়াসফান হাহাকার করে বলে, তুই স্বার্থপর হলি বোন, আমাকে ছেড়ে চলে গেলি। আমার কথা না তুই ভাবলি না জাইম, যা তোরা, তোদেরকেও আমার লাগবে না। কেটে গেছে কয়েক মাস, পারস্য রাজ্যে সবকিছু আগের মতো নেই, আছে, তবে যা আছে তা শুধু অর্ষা আর ওয়াসফানের ভালোবাসার মুহূর্তগুলো আগের মতোই। আয়রা কিয়ানা তারাও নিজের মতো দেশ ঘুরে বেড়াচ্ছে, কারণ এখানের কোনো খবর ওয়াসফান তাদের দেয়নি। অর্ষার স্মৃতির পর্দাটা যেন কেউ ইচ্ছে করে ছিঁড়ে আবার কিছুটা সেলাই করে দিয়েছে। যেখানে বাকি দুনিয়াটা সম্পূর্ণ অন্ধকারে ঢেকে গেছে, মা বাবা, রক্তের সম্পর্ক, শৈশবের হাসি কান্না, ভাই বোনের ছায়া, সবকিছু যেন চিরতরে মুছে গেছে তার ভেতর থেকে। তবে এই শূন্যতার মধ্যে একমাত্র যে মুখটা রয়ে গেছে, যে নামটা আঁকড়ে ধরে আছে তার ভেতরের প্রতিটি সুতোর মধ্যে, সে হলো ওয়াসফান। পারস্য রাজ্য আর ওয়াসফানের স্মৃতিগুলোই এখন তার একমাত্র জীবন, একমাত্র দুনিয়া। বাকি পৃথিবী তার কাছে নেই, নেই কোনো সম্পর্ক, নেই কোনো অতীত। অন্ধকারে মোড়ানো স্মৃতির ভাণ্ডারে কেবল ওয়াসফানের ছায়া যেন অমর হয়ে দাঁড়িয়ে আছে। অর্ষার চোখে এখন ওয়াসফানি শুরু, ওয়াসফানি শেষ। তার প্রতিটি শ্বাস, প্রতিটি ভাবনা, প্রতিটি স্বপ্নে জায়গা করে নিয়েছে শুধু এই এক মানুষ। যেন পৃথিবীর আলো অন্ধকার সবটুকুই ঘুরপাক খাচ্ছে ওয়াসফান নামের চারপাশে। ওয়াসফান এই সত্যটা বোঝে, যতই অর্ষার স্মৃতি ভাঙাচোরা হোক না কেন, তার লিটল মনস্টারের এখনকার পৃথিবী কেবল সে নিজেই। আর এই ভাবনাই তাকে একদিকে শান্তি দেয়। অর্ষা খাটে বসে গভীর চিন্তায় ডুবেছিল, ঠিক তখনই গোসলখানা থেকে বের হলো ওয়াসফান। সারা গায়ে ভেজা পানির ফোঁটা, বুকের কাছে জমে থাকা বিন্দুগুলো টুকটুক করে নিচে পড়ছে। ভেজা চুল চোখ পর্যন্ত নেমে এসেছে, সেখান থেকেও এক এক ফোঁটা গড়িয়ে নামছে। সেই দৃশ্য যেন অর্ষার মনে অদ্ভুত এক নেশার ঝড় তুলল। ওয়াসফানের লালমণির চোখ দুটো আরো অস্বস্তিকরভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে।
অর্ষা অনিচ্ছায় এক ঢোক গিলে নিল, তারপর হঠাৎ চোখ সরিয়ে নিল তার দিক থেকে। কিন্তু ওয়াসফান ততক্ষণে সব লক্ষ্য করেছে। ঠোঁটে হালকা দুষ্টু হাসি এনে সে ধীরে ধীরে এগিয়ে এলো, একটা ট্রাউজার পরে এসে খাটের সামনে বসে টাওয়ালটা অর্ষার দিকে বাড়িয়ে দিল। এত লুকিয়ে দেখার কি হলো লিটিল মনস্টার? গলায় খেলার ছলে ভরা স্বর, পুরোটাই তো তোমার, একদম সামনে এসেও দেখতে পারো না? এবার আমাকে মুছে দাও, চাইলে ছুঁয়েও দেখতে পারো। কথাগুলো শুনে অর্ষার মুখমণ্ডল লাল হয়ে উঠল, লজ্জায় কাঁপতে থাকা আঙুলে টাওয়ালটা চোখ নামিয়ে নিয়ে নিল। ধীরে ধীরে ওয়াসফানের চুল মুছতে শুরু করলো সে, কিন্তু সাহস করে একবারও তাকাতে পারল না তার চোখের দিকে। ওয়াসফান অর্ষাকে টেনে টুনে কোলে নিল, তার হাতে থাকা ভেজা টাওয়ালটা ছুঁড়ে দিল একপাশে। চোখে যেন এক ধরনের ভয়ঙ্কর জেদ। অর্ষার মুখে তাকিয়ে ফিসফিস করে বলল, আমার দিকে তাকাও, এত লজ্জা কেন? আমাদের মাঝে কি আর কোনো কিছু বাকি আছে যা লুকাতে হবে? তোমার মধ্যে এমন কি আর বাকি আছে যা আড়ালে লুকাতে চাও? ওর কণ্ঠ এক অদ্ভুত শীতলতা, যেন দম বন্ধ করা অন্ধকার ঘনিয়ে আসে চারপাশে। এমন বাঁধনারা কথায় অর্ষার গাল লাল হয়ে উঠল, বুকের ভেতর কেঁপে উঠল অজানা স্রোতে। সে আর চোখ তুলতে পারল না, মুখ লুকিয়ে রাখলো ওয়াসফানের বুকের ভাঁজে। তার নিঃশ্বাস যেন কাঁপা কাঁপা হয়ে উঠছে। কিছুক্ষণ সে সেভাবেই রইল। নীরবতা আর অস্বস্তি মিলেমিশে এক অদ্ভুত ভারী আবহ তৈরি করলো। হঠাৎই একটা প্রশ্ন তার মাথায় কাটার মতো বিঁধল। বুকের ভেতর সাহস জোগাড় করে ধীরে ধীরে মুখ তুলে তাকালো ওয়াসফানের দিকে। চোখ দুটো ভয় আর আশায় কাঁপছিল। তারপর গলা জড়িয়ে ধরে খুব আস্তে, প্রায় কাঁপা কণ্ঠে ফিসফিস করল, আপনি আমাকে ভালোবাসেন? এক মুহূর্ত নীরবতা, অন্ধকার যেন জমাট বেঁধে আছে। ওয়াসফান স্থির চোখে তাকিয়ে রইল, তারপর ঠোঁটের কোণে অদ্ভুত এক বাঁকা হাসি ফুটিয়ে বলল, না বাসি না। শব্দগুলো ছুরি হয়ে বিঁধল অর্ষার হৃদয়ে। এতদিন সে ভেবেছিল হয়তো কোনো একদিন এই লোকটা বলবে ভালোবাসি, কিন্তু এত কিছু পার হয়ে আসার পরও এই নিষ্ঠুর অস্বীকার। অর্ষা মুখ ফুলিয়ে ওয়াসফানের হাত আলগা করতে যাবার চেষ্টা করলো, কিন্তু ওয়াসফান আঙুল গেঁথে আরো শক্ত করে জড়িয়ে ধরল, এমনভাবে যেন ওর সারা পৃথিবীটা ছিন্ন হয়ে যাবে। চুলের কানে অল্প আঘাত দিলেও ও রিলিজ দিল না। কণ্ঠে মর্মর করে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কোথায় যাচ্ছ? অর্ষা চোখ মিটমিট করে একটু অভিমান করে বলল, ছাড়ুন আমাকে, ধরবেন না। আপনি আমাকে ভালোবাসেন না, তাহলে কেন ধরে আছেন? ওয়াসফানের ঠোঁটে একটা মুচকি হাসি নেমে এলো, তার চোখে এখন উষ্ণতা নেই, সেখানে আছে এক ধরনের ঠান্ডা নিশ্চয়তা, এক অদ্ভুত দখলের অদেখা মানচিত্র। সে ধীরে ধীরে কাপুরুষের মতো নয়, বরং কোনো সিদ্ধান্তগ্রস্ত শিকারীর মতো কানে কানে বলল, এটা তোমার কাছে নতুন ব্যাপার না। তুমি যতবারই এই প্রশ্ন করো আমি ততবারই বলেছি আমি তোমাকে ভালোবাসি না, কারণ তুমি আমার ভালোবাসা নও, তুমি আমার আসক্তি। অর্ষা পুলকিত হয়ে কাঁধ আঁচড়ালো। এই শব্দটা তার কানে কেমন বিষম লেগে গেল। ওয়াসমান থামল না, কণ্ঠটা নিষ্ঠুর হয়ে নামলো, ভালোবাসা মানে ত্যাগ। ভালোবাসলে হয়তো তুমি আমার হওয়া বা না হওয়া ঠিক করে দিতেই পারো, কিন্তু আসক্তি অন্যরকম। এটা বুকের ভেতর একটা জমাট পাথর, একটা কাটা ক্ষত, যেখানে তুমি আসো আর ফিরবার কোনো দ্বার নেই। আমি তোমাকে কখনো যেতে দেব না। আসক্তি কখনো ভালোবাসা হয় না, আসক্তি হয় দখল, হয় বাবদ একরকম অধিকার। তুমি আমার কাছে, তুমি আমার ভালোবাসার চেয়েও বেশি। তোমাকে হারাতে হলে আমাকে সব কিছু হারাতে হবে, এবং আমি হারাবো না। শব্দগুলো হাওয়ার মতো নরম ছিল না, তারা ছিল ধারালো কাজ। অর্ষার বুকের ভেতরটা হাবুডুবু খেতে লাগলো। ওয়াসফান তার চোয়ালে হাত রেখে নিচু স্বরে বলল, কারণ তুমি আমার আসক্তি, আর আসক্তি কখনো রিলিজ চায় না। এটা জেলখানার তালা, তুমি কি জানো এই তালা খুলে দিলে সব নষ্ট হয়ে যাবে? আমি তোমাকে চিরকালই রাখতে চাই, ভেতর থেকে টেনে, অন্তর থেকে ধরে। তোমাকে প্রাপ্য না বোধ করলেই চলে যাব, কিন্তু আমি চলে যাব না। ওয়াসমান ঠোঁটের কোণে অদ্ভুত এক কোমলতা মুড়িয়ে দিল, কণ্ঠে যেন কোনো প্রতিশ্রুতি আর কোনো অশ্রাব্য কৌতুক মিশে আছে। তার চোখে অন্ধকারের এক অবচেতন আগুন জ্বলে উঠল যখন সে বলল, তুমি মানুষ আর আমি জিন। আমি জানি তোমাদের আয়ু আমার থেকে অনেক কম, তবে এক কথা মনে রেখো, আমি তখনই তোমাকে ছাড়ব না যখন তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। আমি সেদিন নিজের শ্বাস থামিয়ে দেব, তোমার সঙ্গেই পৃথিবী ছেড়ে চলে যাব, তোমাকে ওপারও একা থাকতে দেব না। আর এ কারণেই আমি আমার নিঃশ্বাসটা তোমার নামে লিখে দিয়েছিলাম। এরপর আরেকটু ফিসফিস করে বলল, मैं ये दिल पे लिख चुका हूँ, तू मेरा है तू मेरा है। এই কথাগুলো অর্ষার কানে পড়তেই কোনো অদ্ভুত শান্তি তার বুকে নেমে এলো, কেমন এক ধরনের নিঃশব্দ আশ্বাস যা ভয়কে মলিন করে দেয়।
সে যেন এক বিন্দুতে থেমে গেল। ওয়াসমানের গলা থেকে ঝরে পড়া প্রতিজ্ঞাটা নিজের ভেতরে জুড়ে নিল। স্বাভাবিকভাবেই ভয়ের সঙ্গে মিশে থাকা প্রেমও একসাথে বড় হতে লাগলো। একরকম আত্মাহুতি সংক্রান্ত সমঝোতা। অর্ষা ফিরে ঝুঁকে ধরল, কাঁধে মাথা দিয়ে বলল, আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন, তবে আমার ইচ্ছা একবার আপনার মুখে শুনতে চাই। আপনি বলুন আপনি আমাকে ভালোবাসেন, প্লিজ একবার শুধু। ওয়াসফানের মুখে একক্ষণ হালকা হাসি খেলল, চোখে ফিরল সেই দূরের গভীরতা। ওর কণ্ঠে যেন সারা রাতের একটি দিনলিপি লুকানো, আঘাত করা প্রতিজ্ঞা। আচ্ছা ঠিক আছে বলবো, কিন্তু এখন নয়, রাতের কোনো এক সময়ে যখন তুমি নিজেকে পুরোটা আমার কাছে ভিজিয়ে দেবে, তখন আমি বলবো। আজ রাতে বলবো, সারা রাত বলবো, তুমি যা শুনতে চাও, রেডি থেকো মাই কুইন। শব্দটা বলে সে নিজে খানিকটা হেসে উঠল। সেই হাসি রোম্যান্টিক ছিল না, বরং এক ধরনের অধিকারী স্বীকারোক্তি। অর্ষা কোল থেকে উঠে বুকে একটা হালকা তপ্ত ধাক্কা নিয়ে পায়ে হেঁটে গেল, পেছন দিকে তাকিয়েও না। মোড়া চোখে শুধু দেখলো ওয়াসফান আরেকবার মৃদু হাসছে। ক্যালিয়ন এখন নিকারো রাজ্যের রাজসভায় সিংহাসনের সামনে দাঁড়িয়ে, তার চোখে এমন এক আভা যেন কোনো মহাযুদ্ধের ঘোষণাই করতে চলেছে। সে রাজ্যের সৈন্যদের দিকে তাকিয়ে কণ্ঠে জোরে চিৎকার করে উঠল, এই কয়েক মাসের ট্রেনিং শেষে অবশেষে সবাই যুদ্ধের জন্য প্রস্তুত। সকলের কণ্ঠ বলাই হয়ে উঠল, জি লর্ড ক্যালিয়ন। ক্যালিয়নের মুখে তৃপ্তির এক কড়া হাসি ছেয়ে গেল। সে বলল, অবশেষে আমাদের অপেক্ষার ঘড়ি শেষ হলো। এই দিনটাই আমি বহুদিন ধরে প্রত্যাশা করেছি। ওই ওয়াসফান, ওর অনেক কিছু সহ্য করেছি আমি, আর সহ্য করব না। সে আমার রেড ওয়াইনকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। আমার ছোট ভাইয়ের মতো ড্যানিয়েলকেও সে মেরে ফেলে। আমি তা মেনে নেব না। আমি ভেবেছিলাম হয়তো সে ইসাবেলা ও ড্যানিয়েলের সম্পর্কটা কোনোভাবে মেনে নেওয়ার ভান করেছিল, কারণ ওয়াসফান বোধহয় ড্যানিয়েলকে খুন করে হয়তো তার বোনকে নিজের কাছে আটকে রাখবে। কিন্তু সে এতটাই নির্মম যে নিজের বোনকেও ছাড়ল না। জীবনে ভালোবাসা বলে তার কাছে কিছুই ছিল না, সবই স্বার্থ। ফুরিয়ে গেলে ওদের স্থান শুধু মৃত্যু। আমি আর আমার রেড ওয়াইনকে এমন নিষ্ঠুর লোকের হাতে রাখতে পারবো না। তার কণ্ঠে উত্তেজনা বাড়ল। আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, ওই ওয়াসফানের কাছ থেকে আমার রেড ওয়াইনকে ছিনিয়ে নিয়ে আসব। এতদিনের কষ্ট সব প্রতিশোধ নেব, যে কোনো মূল্যেই হোক না কেন। এই ঘোষণা করে ক্যালিয়ন তার সিপাহীদের নিয়ে রওনা দিল পারস্য রাজ্যের দিকে, যুদ্ধের উদ্দেশ্যে। রাতের অন্ধকারে পারস্য রাজ্যে প্রবেশ করে ক্যালিয়ন। ঠিক এই মুহূর্তটাই ছিল অপরিহার্য। রাজ্যের সকল তখন গভীর ঘুমে আচ্ছন্ন, আর এই ঘুমই হবে তাদের জীবনের শেষ ঘুম। এই ঘুমের মধ্য দিয়েই তাদের প্রাণ ছিনিয়ে নিয়ে তার রেড ওয়াইনকে ফেরত আনা ক্যালিয়নের কাছে সহজ হয়ে যাবে। এই ভাবনায় উদ্দীপ্ত হয়ে সে সবাইকে নিয়ে রাজ্যের ভেতরে প্রবেশ করে। রাজ্যের সবকিছু নিঃশব্দ, গভীর ঘুমে নিমগ্ন। ক্যালিয়ন এবং তার সিপাহীরা খুব সাবধানে এক এক করে ঘুমন্ত জিনদের জীবন কেড়ে নেয়। ধীরে ধীরে রাজ্যের প্রায় সব জিন আক্রমণে নিহত হয়। তাদের নিথর দেহ মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তবে এই নির্মম দৃশ্য যেন একজিনকেও ঘুম ভাঙিয়ে দেয়। হঠাৎ করে চোখ খুলে যায়, আর চোখের সামনে ভেসে ওঠে ক্যালিন ও তার সিপাহীদের নৃশংসতা। সবকিছু দেখে সে প্রচণ্ড ভয়ে কাঁপতে থাকে, সঙ্গে সঙ্গে জোরে চেঁচাতে থাকে, বাদশাহ বাদশাহ, কোথায় আপনি? প্লিজ বাঁচান আমাদের। তার চেঁচানোর শব্দে রাজ্যের সবাই, এমনকি ওয়াসফানেরও ঘুম থেকে জাগে। অর্ষারও ঘুম ভেঙে যায়, আর এই বিশৃঙ্খলার মধ্যেই রাজ্য বেহাল ও অস্থির হয়ে পড়ে। ওয়াসফানের ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে রাজ্যে হামলা হয়েছে, আর এই হামলার উদ্দেশ্য ও ঘটনার কারণও বুঝতে তার 1 মিনিটও লাগেনি। তাই সে সঙ্গে সঙ্গে অর্ষাকে রুমে বন্দি করে গেট আটকে দিয়ে দ্রুত নিচে নামে। তার চোখে জ্বলন্ত লাভা, রাগে কসকস করছে। সে তার জুয়েল হাত দুটো সে এমন কায়দায় আসছে, মনে হচ্ছে এক দৃষ্টিতেই যেন সকলকে শেষ করে দিবে সে একাই। আর এরপর শুরু হয় দুই রাজ্যের মধ্যে ভয়াবহ লড়াই। এই যুদ্ধে নিকারো রাজ্যের সিপাহীদের মধ্যে অনেকেই প্রাণ হারায়, তবে পারস্য রাজ্যের সিপাহীরা আগেই ক্ষতবিক্ষত ছিল। তারা এই রাজ্যের বহুজিনকে হারিয়ে ফেলেছিল, আর যারা বেঁচে ছিল তারা এবার নিকারো রাজ্যের সিপাহীদের সঙ্গে লড়াই চালাতে পারছে না। তাদের মধ্যে অল্প কিছু বেঁচে থাকা লোক, তবুও সবাই যুদ্ধ করে চলছে। ওয়াসফান এবার নিজের আসল রূপ ধারণ করে, তার মাথা দিয়ে বড় বড় শিং বের হয়ে আসে, একটাও দেখতে ভয়ঙ্কর হয়ে যায়। আর সে যার আসল রূপ নিয়েই এবার একাই 1000 জনকে মারার জন্য যথেষ্ট। আর সে একাই নিকারো রাজ্যে বহু সিপাহীদের জান কেড়ে নেয়। দেখতে এই দৃশ্যটাকে ভয়ানক মনে হয়, তবে যখন নিকারো রাজ্যের সকলকে মারা শেষ, তখন ওয়াসফান আবার নিজের মানুষ রূপে ফিরে আসে। ক্যালিয়নের সামনে এসে দাঁড়িয়ে একটা বাঁকা হাসির সাথে বলে ওঠে,
তোকে মারার জন্য তো আমার এই রূপই যথেষ্ট। তোকে তো আমি এক হাতেই মেরে ফেলতে পারবো। তোকে মারাটা আমার কাছে কোনো ব্যাপারই না, এটা আমার এক হাতের কাজ মাত্র। আর এরপরেই ক্যালিয়ন আর ওয়াসফানের মধ্যে যুদ্ধ শুরু হয়। আর এতক্ষণ অর্ষাও বুঝে গেল নিচে কি হচ্ছে। তার হৃদয় দৌড়ে ওঠে। সে বারবার বলছে মুক্তির জন্য তাড়া করছে, বেরোবার একটাই তাগাদা ঘিরে রেখেছে তাকে। কখনো সে গেটের সঙ্গে দাঁত ঘষে, কখনো চেয়ার তুলে গেটে আঘাত করে। জমে থাকা সব শক্তি খরচ করে সে ছুটছে, তবু গেট যেন অচেতন, খুলতেই চায় না। অস্থিরতা ক্রমশ বেড়ে যায়। চিৎকারে কণ্ঠ ভেঙে পড়ে। বেরিয়ে আসার চেষ্টা করতে করতে তার সাথে আরও কিছু করার নেই, এটাই এখন তার একমাত্র কাজ। লাশের এক বিশাল বন্যা বয়ে গেছে পারস্য রাজ্যে। প্রতিটি কোণে মৃতদেহ ছড়িয়ে। রাজ্যের সিপাহীদের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। নীরবতার মাঝে রক্তের গন্ধ মিশে আছে বাতাসে। ওয়াসফানের বিরুদ্ধে লড়াইয়ে ক্যালিওনে এবার আর পেরে উঠছে না। ওয়াসফানের তলোয়ারের সামনে আঘাতে এতক্ষণে ক্যালিওন অনেকটাই আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে হঠাৎই যুদ্ধের শেষ প্রান্তে এসে ক্যালিওনের মুখে এক বাঁকা হাসি ফুটে ওঠে। সে ভেবেছিল হয়তো পরাজয় অনিবার্য, কিন্তু হঠাৎ যে তার কোনো পথ খুঁজে পেয়েছে। ওর মনে পড়ে ওয়াসফানের সেই কথা, কটেজে যেদিন অর্ষা ওয়াসফানের উপর ছুরি চালাতে গিয়েছিল। ওয়াসফান বলেছিল শুধু তার পাঁজরে মারলেই তার মৃত্যু, বাকি হাজার আঘাত কিছু করতে পারবে না তার। ক্যালিয়ন তখন সেই কথাটাই পেছন থেকে শুনেছিল, আর আজ সে বিশ্বাস করলো। সেই কথার কারণে সে নিজের জয় লিখে নেওয়ার চেষ্টা করছে। ওয়াসফান এক মুহূর্তের জন্য স্মৃতিভ্রষ্ট হয়ে অন্যদিকে তাকায়। ক্যালিয়ন আর একটু অপেক্ষা করে না, ততক্ষণে সে নিজের তলোয়ার চালিয়ে দেয় ওয়াসফানের বুকের মাঝে। তবে হ্যাঁ, তলোয়ারটা ওয়াসফানের বুকে ঢোকার আগে হঠাৎ অর্ষা ছুটে এসে তার সামনে দাঁড়িয়ে যায় প্রতিরক্ষা হয়ে। এক মুহূর্তেই সবকিছু ওলটপালট হয়ে যায়। ক্যালিয়নের চালানো ধারালো তরোয়াল সোজা বিভেদ করে ঢুকে যায় অর্ষার বুকের ভেতরে। অনেকক্ষণ যাবৎ অর্ষা অবিরাম চেষ্টা করেছিল, কখনো কখনো চেয়ার দিয়ে আঘাত করে। অবশেষে দরজাটা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হয় সে। কিন্তু তখন যুদ্ধ ছিল শেষ পর্যায়ে। চারিপাশে ছড়িয়ে থাকা লাশের মাঝেই সে দেখতে পায় ক্যালিয়নের তরোয়াল সোজা লক্ষ্য করছে ওয়াসফানকে। আর এক মুহূর্তেও দেরি না করে অর্ষা দৌড়ে এসে নিজের প্রিয় কায়েস্ত সাহেবকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ে তার সামনে। অর্ষার সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়ল ওয়াসফানের কোলে। ক্যালিয়নের হাতে তখনও রক্তমাখা সেই তরোয়াল। সে বুঝতেই পারল না আসলে কি হলো, কেন হলো। তার উদ্দেশ্য তো ওয়াসফানকে আঘাত করা, তাকে শেষ করে দেওয়া। কিন্তু অর্ষা হঠাৎ মাঝখানে এসে দাঁড়াবে এমনটা তার কল্পনাতেও ছিল না। অবাক বিস্ময়ে হতবুদ্ধির মতো ক্যালিয়ন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। অন্যদিকে অর্ষা ওয়াসফানের কোলে লুটিয়ে পড়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। কথা বলার, বিদায় জানানোর কিংবা শেষ কোনো আকুতি করার সুযোগ পর্যন্ত সে পেল না। যেন এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল। ওয়াসফানের বুকে ভেঙে পড়ল তার সমস্ত ভালোবাসা, সমস্ত জীবন। ওয়াসফান শুধু তাকে জড়িয়ে ধরে রইল, অবাক স্তব্ধ। কয়েক মুহূর্তে কি হলো তা মাথা হচ্ছে না। কিভাবে তার লিটল মনস্টার হুট করে তার কোলে এসে শুয়ে পড়ল আর এখন নিথর। এই ভাবনাটা বিশ্বাস করতে পারছে না সে। ধীরে ধীরে সে অর্ষার মৃতদেহটাকেই জোরে আলতো করে ঝাঁকায়। কণ্ঠ কম্পমান হয়ে বলতে থাকে, এই লিটল মনস্টার, এভাবে কেন শুয়ে আছিস? ওঠো না, তাকা আমার দিকে। এভাবে কেন পড়ে আছিস? তার হাত কাঁপছে, নড়ে চড়ে উঠছে না। ভেতরে সব কিছু যেন বেরিয়ে গেছে। সে আবার গলা ভেঙে চেঁচিয়ে ওঠে, আমার লাড্ডু, ওঠো না। মজা কেন করছো আমার সাথে? উঠে যা, আমার দিকে তাকাও। দেখো আমি ভয় পাচ্ছি। এই প্রথম ওয়াসফান কায়েস্তো ভয় পাচ্ছে। আমাকে ভয় দেখিও না, আমার সাথে কথা বলো। ওঠো না প্লিজ, ওঠো। শূন্যতার ধীর নিঃশ্বাস, এই ক্ষণগুলো যেন কেটে না যাবে। ওয়াসফান তীব্র আর্তনাদ করে চারিদিকে ডাক দেয় প্রহরী, ডাক্তার, কেউ তো আসো। কণ্ঠে ভয়, ক্রন্দন ও বেদনা একসঙ্গে গোজ। সে অর্ষাকে জোরে ঝাঁপটিয়ে কাঁধে ঠেকিয়ে নিল। আর তার চোখে অচেনা আতঙ্ক, হারানোর ভয়, অপরাধবোধ ও নিঃশব্দ অনুনয় মিলেমিশে ধরা দিল। ওয়াসফান আর্তনাদ করে চিৎকার করে ওঠে, কণ্ঠে ভাঙা সুর। কাঁদতে কাঁদতে বলতে থাকে, ওঠো না পাখি, প্লিজ ওঠো। আমার পাঁজর, আমাকে ছেড়ে যাস না এভাবে। দেখ আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওঠো না জান, আমার লাড্ডু, ওঠো না। তার কণ্ঠে এক ধাক্কা, একটা নিষ্প্রাণ অনুনয়। তিনি জোরে জোরে বলে, আমি তোকে বলিনি কি আমি তোকে ভালোবাসি? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি। এক আকাশ সমান ভালোবাসি তোকে। তুই তো এটা শুনতে চেয়েছিলি না। দেখ তো, আজ আমি চিৎকার করে বলছি, আমি আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার লিটল মনস্টার, এবার তো উঠে যাও, আমাকে শোনো তো। কিন্তু অর্ষার নিথর দেহ চুপচাপ পড়ে আছে। মৃতদেহ তো আর কথা বলে না।
ওয়াসফনের আর্তনাদে পুরো আকাশ যেন শূন্য হয়ে আসে। সে অর্ষার কপালে কণ্ঠ জোরে ঢেলে বলতেই অনন্ত নিস্তব্ধতা ফিরে আসে। ছেঁড়া কণ্ঠে রয়ে যায় শুধু এক রাগ আর এক অপরিণত আবৃত্তি, আর তার চোখে গলা বন্ধ করে ঢলে পড়া অশ্রুর ধারা। এতক্ষণ পেছনে দাঁড়িয়ে সবটা দেখছিল ক্যালিয়ন। তার এতক্ষণ যাবৎ এসবটা দেখে খারাপ লাগছিল, অনুশোচনা বোধ করছিল সে। এবার হুট করেই যেন তার মাথায় খেলে যায় এক অজানা খেয়াল। সে ওয়াসফানকে উদ্দেশ্য করে বলে, দেখেছিস ওয়াসফান, আমি আমার রেড ওয়াইনকে তোর হতে দিলাম না, ঠিক তোর কাছ থেকে ছিনিয়ে নিলাম। সে তোর তো হলো না, তবে দেখে নিস আমার হবে। আমি ওকে পাইনি তো কি হয়েছে, আমি ওপারে পাড়ি জমাবো আমার রেড ওয়াইনের সাথে, আর সেখানে আমরা থাকবো একসাথে। তুই আর চাইলেও আমার রেড ওয়াইনকে আমার কাছ থেকে আলাদা করতে পারবি না। আমি আমার রেড ওয়াইনকে তোর কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছি চিরতরে। কথাটা বলেই ক্যালিয়ন আর এক মুহূর্তও দেরি না করে নিজের হাতে থাকা তলোয়ারটা দিয়ে নিজের বুকে চালিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে তার নিথর দেহটা লুটিয়ে পড়ে মাটিতে। তবে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তার মুখ থেকে বের হয়ে আসে, আমি তোমায় এই দুনিয়ায় পাইনি তো কি হয়েছে, তা নিয়ে আমার কোনো আফসোস নেই। পরপারে তুমি শুধু আমারই থাকবে আজীবন। আমি তোমাকে নিজের করে নিয়ে যাচ্ছি, নিজের সাথে আমার রেড ওয়াইন। কথাটা বলেই সে নিজের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করে। তবে চারপাশে কি হচ্ছে এসবে কিছুই যেন ওয়াসফানের কানে ঢুকছে না। সে আর্তনাদ করে, নিজের লিটল মনস্টারকে জড়িয়ে ধরে। এবার অর্ষার বুককে আরও জোরে টেনে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এ জন্মে আমি তোমাকে নিজের করে পেয়েছিলাম তো ঠিকই, তবে তোমাকে নিজের করে রাখা হলো না, আজীবন ভালোবাসি বলা হলো না। তুমি তো আমাকে সেটা বলার সুযোগটাই দিলে না। তবে আমি কথা দিচ্ছি, পরের জন্মে যদি আমাদের আবারও দেখা হয়, তখন আমি তোমাকে নিজের ভালোবাসা দিয়ে আগলে রেখে দেব নিজের কাছে আজীবন। পরের জন্মে দেখা হলে আমি তোমার পিছু কিছুতেই ছাড়বো না। আমার বুকের পাঁজর, আমার লিটিল মনস্টার, আমার লাড্ডু। এগুলো বলে সে অর্ষার কপালে একটা চুমু দেয়। ওয়াসফানের গালে এখনো অশ্রু গড়িয়ে পড়ছে। তারপর ধীরে অর্ষার নিথর দেহটা মাটিতে নামায়, পাশে থাকা তলোয়ারটা তুলে নেয়। অর্ষার মুখের দিকে তাকিয়ে বলে, তোকে বলেছিলাম না এই নিঃশ্বাসটা আমি তোর নামে লিখে রেখেছি। যেদিন তুই এই পৃথিবী ছেড়ে চলে যাবি, সেদিন এই নিঃশ্বাসটাও বন্ধ হয়ে যাবে। আর আজ সেই দিনটা এসে গেল। তোর সঙ্গে তোর নামে লেখা নিঃশ্বাসটাও নিয়ে যা। বলেই সে তলোয়ারটি বুকে বা পাশে চালিয়ে দেয়। ওয়াসফান আর দাঁড়িয়ে থাকতে পারে না। সে ঝুঁকে পড়ে মাটিতে, অর্ষার বুকের মধ্যে থুবড়ে পড়ে, শেষ নিঃশ্বাস ত্যাগ করে, এবং সেই মৃত্যুতে লঘু এক হাসি দেখা যায় তার ঠোঁটের কোণে। 1000 বছর পর, 1000 বছর পেরিয়ে গিয়েছে। পারস্য রাজ্য এখন আর আগের মতো নেই। যেন এই রাজ্যে নিজের জানটাও হারিয়ে ফেলেছে ওয়াসফানের মৃত্যুর সাথে সাথে। পারস্য রাজ্যের রাজসভার ওপরে ঠিক মাঝ বরাবরে টাঙানো আছে অর্ষা আর ওয়াসফানের একটা বড় ছবি, আর তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে আইরাক। তার যৌবনত্ব এখনো একটু বদলায়নি, তবে শোকে শোকে যেন তার দেহটা ভেঙে পড়েছে। চেহারায় দেখা যায় সেই শোকের ছাপ। তার মনে জেগে ওঠে অনুশোচনার বোধ। সে ওয়াসফানের ছবিটির দিকে তাকিয়ে নিম্নকণ্ঠে বলে ওঠে, সেই দিন যদি রাজ্যে আমি থাকতাম, তাহলে বাদশাহ আপনাকে আমি কখনো মরতে দিতাম না, আর রানীকে বাঁচিয়ে নিতাম। আমি থাকলে হয়তো এত সব কিছু ঘটতো না। কেন যে সেদিন আমি রাজ্য থেকে বেরিয়েছিলাম, আর সেই দিনটার জন্যই আজও আমি পর্যন্ত অনুতপ্ত। হঠাৎই পেছন থেকে ভেসে ওঠে একটি কণ্ঠ, বাবা। আয়রাক এক মুহূর্তে পেছনে তাকায়, দেখতে পায় তার ছেলে ইয়ানকে। ইয়ান বাবার এমন হাল দেখে জিজ্ঞেস করে, তুমি কি আজও মাকে ভুলতে পারোনি? আজও কি মার স্মৃতি তোমাকে আঁকড়ে ধরে রাখে বাবা? আয়রাক ধূপ করে মাটিতে বসে পড়ে, হাঁটুতে বসে ইয়ানের সামনে এসে ছেলের মাথায় আলতো করে হাত বুলিয়ে বলে, আজও তোর মার স্মৃতি আমাকে আঁকড়ে ধরে রেখেছে। তবে সে তোকে এই দুনিয়ায় নিয়ে এসে নিজে পাড়ি জমিয়েছে পরপারে, আর তোকে আমার কাছে রেখে গিয়েছে আমাদের ভালোবাসার চিহ্ন হিসেবে, আর নিজে চলে গিয়েছিল এক অজানা জগতে। আমি তার সঙ্গে করে যেতে পারিনি, কারণ এখন আমার ছোট্ট দুনিয়া তুই, আমার বাবা। আর আমি চাই না তোর মাঝে ভেবে আমাকে একা রেখে গিয়েছিল, আমি তোকে এমনভাবে একা ছেড়ে চলে যাই। তাই তো তোর জন্য আজও আমি টিকে রয়েছি। এরপর আবারও আয়রাকিয়ানের মাথায় হাত বুলিয়ে কপালে আলতো চুমু দিয়ে আবারও বলে, জানিস বাবা, ভালোবাসা না খুব নিষ্ঠুর একটা জিনিস। কতগুলো ভালোবাসায় পূর্ণতায় পৌঁছায়নি। জাইম ভালোবেসেছিল এলিনাকে, তবে সে তাকে পায়নি, বরং উপহার হিসেবে মৃত্যু গ্রহণ করতে হলো তাকে। এলিনাও ভালোবেসেছিল বাদশাকে, সেও তাকে পায়নি। ড্যানিয়েল ভালোবেসেছিল ইসাবেলাকে, ইসাবেলাও তাকে ভালোবেসেছিল,
কিন্তু ভাগ্যের পরিহাস সেই পূর্ণতাকেও অর্জন করতে পারল না। বাদশাহ ও রানীর ভালোবাসা সবার থেকে আলাদা ছিল, তবু নিয়তি তাদের একসাথে থাকতে দিল না আজীবন। আর আমি তো তোর মাকে ভালোবেসেছিলাম, তবে আমি তাকে পেয়েও হারিয়েছি। সে আমার জীবন থেকে চলে তো গিয়েছে, তবে আজীবন তার এই শূন্যতা কখনো পূর্ণ হবে না। এই মন আজীবন রয়ে যাবে সেই শূন্যতাই। সমাপ্ত।